স্বাগত আরেকবার দেখছেন বাংলাদেশ এখন। শফিক ভাইয়ের কাছে চলে যাব আমরা। আলোচনা করছিলাম আসলে যে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু গত এক বছর ধরে দেখছি একটি স্থিতিশীল অবস্থা চলে এসেছিল এবং বেশ উন্নয়ন আসছিল বাংলাদেশের অর্থনীতিতে, কিন্তু এখন আমরা দেখছি যে আবার বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক মন্দা চলছে। বিভিন্ন বন্দরে দেখছি আমরা অনেক পণ্য খালাস হচ্ছে না, আটকে আছে, এবং বাজারেও দেখছি আমরা জিনিসপত্রের দাম ধীরে ধীরে বাড়ছে। সেই ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতি করে সরকারকে একটি বিপদে ফেলা, এই ধরনের কোনো প্রক্রিয়া কি আসলে আন্দোলনের অংশ হিসেবে কাজ করছে? বাংলাদেশের হিস্ট্রিতে আসলে এটা বলে না। যেমন আমার মনে পড়ে 2006 সালে বিশেষ করে শেষের 4 মাসে 30-40টা হরতাল হয়েছিল, কিন্তু দেখা গেল যে 2005-06 যে স্ট্যাটিস্টিক্স, আপনি যদি গ্রোথের স্ট্যাটিস্টিক্স দেখেন, বাংলাদেশের গত 40 বছরে ওয়ান অফ দ্য হাইয়েস্ট। ওই সময়টা এত মানে বিদ্যুতের অবস্থা খারাপ, তারপরে দিনের পর দিন অবরোধ বা হরতাল চলছিল, তারপরেও গ্রোথ ছিল 6.5-এর মতো 2005-এ, আমার যেটা মনে আছে 2005-06। ঠিক তেমনি এইবার এটা টেম্পোরারি, এটা খুব যে আমাদের ইম্প্যাক্ট করবে তা না। আমাদের তো মেজর যেগুলো সেক্টর গ্রোথে হেল্প করে, যেমন গার্মেন্টস সেক্টর বা কিছুটা এগ্রিকালচার বা ম্যানুফ্যাকচারিং, ওগুলো মানে নিজের থেকে এটাকে মানে করার, ওভারকাম করার যথেষ্ট ওদের ক্যাপাসিটি আছে। আমরা কালকের পত্রিকায় দেখছি, বেশ কয়েকটি পত্রিকায় হেডলাইন করা হয়েছে যে সংকটে অর্থনীতি 20,000 কোটি টাকার ক্ষতি বলে একটি পত্রিকা বলছে। এখন এই ক্ষতি কি আসলে সহজে কাটিয়ে চলা সম্ভব হবে? কারণ আমরা আলোচনা থেকেও বুঝতে পারছি, আবার অচিরেই খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাচ্ছি না যে এই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আমার মনে হয় না যে খুব মেজর কোনো ক্ষতি হবে, আমার মনে হয় না। বাংলাদেশের এর আগেও বড় বন্যা হয়েছে, এর আগেও অনেক হরতাল হয়েছে। গত 20 বছর ধরে আমরা প্রচুর হরতাল পাচ্ছি, এবং ইলেকশনের বছরটা পুরোটা হরতালের বছরই হয়, আমরা যেটা জানি। তো সেই ক্ষেত্রে খুব কি ইম্প্যাক্ট করে? আমাদের গত 12 বছর দেখেন জিডিপি গ্রোথ বাড়ছে কিন্তু 6%-ই আছে। খুব স্থিতিশীল থাকলেও 6+ হয়, অস্থিতিশীল থাকলেও আমাদের 6+। বাংলাদেশের এই রাজনৈতিক অস্থিরতা তো নতুন কিছু না, এই পরিস্থিতি আমরা অতীতে অনেকবার দেখেছি। তারপরেও বাংলাদেশ কিন্তু অর্থনৈতিকভাবে ধীরে ধীরে কিন্তু এগিয়েছে। স্টিল বাংলাদেশ এখনো ইকোনমিক সবগুলি সূচকই ঊর্ধ্বগামী। এবং দেখেন, ওয়ার্ল্ড ব্যাংকের মতো প্রতিষ্ঠান যারা বাংলাদেশকে পদ্মা সেতুর মতো একটি প্রজেক্ট থেকে নিজেদেরকে উজ্জ্বল করে নিয়েছিল, তাদের রিপোর্টে পর্যন্ত বলা হয়েছে যে বাংলাদেশ যে এত কিছুর মধ্যে যে উন্নতি করছে, এটি একটি বিস্ময়কর ঘটনা, এবং এটি তাদের কোনো হিসেবেই তারা এটা মেলাতে পারে না যে এটা কী করে সম্ভব। তার মানে হচ্ছে এই যে বাংলাদেশ আসলে, বাংলাদেশের অর্থনীতি এমন একটা প্রাণশক্তি অর্জন করেছে, এবং ডেফিনেটলি প্রাইভেট সেক্টর এক্ষেত্রে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। সেটি এমন একটি শক্তি, এই শক্তি আসলে এই ধরনের রাজনৈতিক যে অস্থিরতা তার চেয়ে অনেক অনেক বেশি স্ট্রং, এবং সেই হিসেবে আমরা বলতে পারি যে এত কিছুর মধ্যেও এসব পরিস্থিতি ওভারকাম করে আমাদের অর্থনীতি এগিয়েই যাবে। এবং বাংলাদেশ একসময়, যেটি আপনি বললেন যে মধ্যমায়ের দেশ, আমরা নিশ্চয়ই যে স্বপ্নটা দেখছি একসময় না একসময়, আমার মনে হয় যে এত কিছুর মধ্যে যদি আমাদের উন্নতি হতে থাকে, তাহলে আমরা কেন মধ্যমায়ের দেশে পরিণত হতে পারবো না? নিশ্চয়ই পারবো। রাজা ভাই, আমরা সময় একেবারে শেষের দিকে চলে এসেছি, আমরা একটু শেষের দিকে যাই। আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এবং আসলে আলোচনা থেকে এবং আমরা এমনিতেও যেটি দেখতে পাচ্ছি সেটি থেকে যে বোঝাই যাচ্ছে যে খুব অচিরেই আসলে সমস্যার সমাধান হচ্ছে না। বিএনপি সংলাপ যদিও চাচ্ছে, 7 দফা শর্ত দিয়েছে, সেই শর্তের প্রেক্ষিতে আওয়ামী লীগ এখনো আসলে সেই সংলাপের জন্য প্রস্তুত নয়, এবং বিশিষ্টজন যারা আছেন, সুশীল সমাজের যারা আছেন, তারা অনেকেই মনে করছেন যে সংকট আরো ঘনীভূত হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং সবাই উৎকণ্ঠিত। রাস্তায় বের হতে মানুষজন ভয় পাচ্ছে। অর্থনীতি সাময়িক হলেও একটি সংকটের মধ্যেই আছে, সেটি হয়তো পরবর্তীতে থাকবে না। তাহলে এর আশু কোনো সমাধান কি দেখতে পাচ্ছেন আপনি, নাকি এরকম আরো বেশ কিছু আমি আশু কোনো সমাধান দেখতে পাচ্ছি না। আমার মনে হয়, আমার ধারণা যে আরো কিছুদিন এই পরিস্থিতি চলতে থাকবে। শফিক ভাই? আমারও একই মনে হয়। মানে যদি বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটি পক্ষ থেকেই বলা হচ্ছে, আজকে আমরা বি চৌধুরী দেখলাম, তিনিও একটি সাজেশন দিয়েছেন যে দুই পক্ষই যদি ছাড় দিয়ে কোনো একটি জায়গায় এসে একমত হয়ে বসতে পারে, সেই ছাড় দেওয়ার জায়গাটা আসলে কি হতে পারে? কারণ আমরা বিএনপির 7 দফার মধ্যে কিন্তু একটি জিনিস দেখেছি রাজা ভাই, এর আগে নির্বাচনের আগে বলা হচ্ছিল তত্ত্বাবধায়ক সরকার, এবং এর আগের যে দুটি সরকার তত্ত্বাবধায়ক সরকার ছিল তাদের থেকে 5 জন করে নিয়ে। এবার কিন্তু বেগম খালেদা জিয়া একটি নতুন ফর্মুলার কথা বলেছেন যে 2 দলের মতামতের প্রেক্ষিতে যে কোনো কেউ হতে পারে, সেটি তত্ত্বাবধায়ক সরকারের আগে যারা ছিলেন তারা নাও হতে পারেন। এখন আওয়ামী লীগের তরফ থেকে যেটা ধারণা করা হচ্ছে যে তারা যদি এগ্রিও করে সংলাপে আমরা রাজি, তাহলে এটাকে বিএনপি ভাববে যে এটা তাদের জন্য বিজয়। তো সেই জন্য আসলে কেউ যে ছাড় দিবে আমার মনে হয় না। আর আপনি যে কথাটা বললেন, সেটি তো যখন নির্বাচন হবে তার আগে এইরকম একটি আলাপ আলোচনার দরকার।
আওয়ামী লীগ তো বলেই দিয়েছে, সেটা আপনি মানেন, পছন্দ হোক বা না হোক, তারা বলেছে 2019 সালের আগে কোনো নির্বাচন হবে না। সো কোন সরকারের অধীনে নির্বাচন হবে সেটার ফয়সালা হবে ইলেকশনের আগে। আর এই মুহূর্তে কোনো সংলাপের এই জন্য আমি কোনো সম্ভাবনা দেখি না। সংলাপ হলে যেটা হবে, কয়েকদিন এই ধরনের সহিংসতা বন্ধ হবে। সুতরাং সেই কারণেই আমরা মানে চাইতে পারি যে সংলাপটা অ্যাটলিস্ট হোক। যে কদিন সংলাপ হবে সে কদিন মারামারি কাটাকাটি বন্ধ থাকবে। কিন্তু সংলাপের অতীতে দেখেছি আমরা বাংলাদেশে সংলাপের মধ্যে দিয়ে কোনোদিন সমস্যার সমাধান হয়েছে এরকম কোনো ইতিহাস নাই। সুতরাং সংলাপ যদি বসেও, সংলাপ যদি হয়ও, তার মাধ্যমে সমাধান আসবে সেটা আমার কাছে মনে হয় না। হ্যাঁ, ভায়োলেন্সটা কমবে। দুই পক্ষ তো আসলে দুই ধরনের দাবি নিয়ে বসে আছে, সুতরাং আসলে এই মুহূর্তে আসতে হলে কোনো একটা পক্ষকে অন্য পক্ষকে বিজয় দেখিয়ে হয়তো আসতে হবে। আমার দুই পক্ষের এই নির্বাচনের আগে শেখ হাসিনার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা সর্বদলীয় সরকার করি, আপনারা দরকার হলে হোম মিনিস্ট্রি নিয়ে যান। কিছুটা ছাড় যদি তখন আমরা বলি তখন কিন্তু হয়েছিল। বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছিল যে আমরা সব মেনে নিতে রাজি আছি, কিন্তু একটা জিনিস চাই যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা থাকবেন না, তিনি চলে যাবেন, এরপরে আওয়ামী লীগ তাদের মতো করে সরকার গঠন করলেও আমরা ইলেকশনে যেতে রাজি আছি। ছাড় কিন্তু দুই পক্ষ দিয়েছিল, কিন্তু তারপরে কিন্তু সমাধান হয় নাই, নির্বাচন হয়েছে বিএনপিকে বাদ দিয়েই। সুতরাং আমি বললাম যে কোনো সংলাপে আমি কোনোদিন কোনো ইতিবাচক ফল দেখিনি। সুতরাং বিএনপির কোনো কোনো নেতাকে কিন্তু আমরা বা উপদেষ্টাকে আমরা দেখেছি এখন বিভিন্ন জায়গায় গিয়ে, তারা যদিও এক জায়গায় বসতে পারছেন না, সুতরাং দলের পক্ষ থেকে কোনো বক্তব্য আসছে না, কিন্তু তারা কিন্তু ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন যে প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর অধীনেও নির্বাচন হতে পারে যদি এই বেশ কিছু শর্ত সেটি দিচ্ছেন তারা। বিএনপির একজন এমাজউদ্দিন এমাজউদ্দিন সাহেব বলেছেন যে হাসিনাকে রেখেও নির্বাচন হতে হতে পারে। পারে। তো বিএনপি আসলে সেটিতে রাজি হবে কিনা সেটা নিয়ে অবশ্য আমার সন্দেহ আছে। কেননা উনি কি সত্যিকার হতে বিএনপি কিনা না, তিনি তার বক্তব্য তার দিয়েছেন। বক্তব্য দিয়েছেন। আপনাদের অনেক ধন্যবাদ, আজকে আমাদের শেষ করতে হচ্ছে। শেষ করছি বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।